নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। বাঙালির ক্যালেন্ডারে একটা নতুন উদযাপনের দিন যোগ হয়ে গেল। কার্সি ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সরকার এবং বিজেপি দল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। সদ্য গতকাল আমরা সেই দিনটা পেরিয়ে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ দিবস আচমকা হঠাৎ অবতারের মতো হাজির হলো কেন? স্বাধীনতার 75 বছর এবং দেশ বিভাগের 75 বছর পেরিয়ে যাবার পর পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মহানগরীর প্রাণকেন্দ্রে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। ইতিহাসের যদি একটু ফিরে দেখা যায়, এই পশ্চিমবঙ্গ দিবসের পিছনে হিন্দুত্ববাদীদের যুক্তিটা হচ্ছে এই দিনটিতে এই বাংলার যারা হিন্দু জনতা তারা তাদের হোমল্যান্ডের অধিকার পেয়েছিল পশ্চিমবঙ্গ দিবস সেই কারণে। এবং এই হোমল্যান্ডের অধিকার বিষয়টা কি না, 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গের যে তৎকালীন প্রাদেশিক আইনসভা ভারত শাসন আইনের অনুযায়ী সেখানের অধিবেশনে ভোটাভুটিতে এই পশ্চিমবঙ্গ যে হবে সেটার আনুষ্ঠানিক সিলমোহর পড়েছিল। আনুষ্ঠানিক কথাটা বললাম এই কারণে যে তার আগে বাংলা এবং পাঞ্জাব বিভক্ত হচ্ছে, পাকিস্তানের একটা অংশ অন্তর্ভুক্ত হচ্ছে, স্বাধীনতা ঘোষণার এবং ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা দেওয়ার পূর্ব শর্ত হিসেবে সেটা আগেই ঠিক হয়ে গেছিল লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে। এবং সেটাই পশ্চিমবঙ্গের যে আইনসভা সেখানে এই বিভাজন মেনে নেওয়া একটা আনুষ্ঠানিকতা ছিল মাত্র। মুশকিল হচ্ছে যে এতদিন পরে আচমকা দাবি করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গের জনক, তিনি না থাকলে এই পশ্চিমবঙ্গের বা অবিভক্ত বাংলার হিন্দু জনতা তারা তাদের হোমল্যান্ড নামক বিষয়টি পেত না। আমরা এই প্রবল প্রচারের মুখে দাঁড়িয়ে একটু ফিরে দেখার চেষ্টা করি বাস্তবে ঠিক কি ঘটেছিল। ইতিহাস নিরপেক্ষভাবে নির্মোহ হিসেবে দেখা কঠিন। বিভিন্ন ধরনের গোষ্ঠী চেতনা, রাজনৈতিক আনুগত্য, দর্শনের প্রতি আসক্তি আমাদের ইতিহাস বোধকে ইন্টারসেপ্ট করে, ওভারল্যাপ করে, কথা সত্যি। তবু চেষ্টা করা যেতে পারে শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যিই এই পশ্চিমবঙ্গের জনক কিনা। এখন দেখুন, বিষয়টা হচ্ছে দেশভাগ হবে, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ হবে, এটা লর্ড মাউন্টব্যাটেন যখন 1947 সালে ওয়াভেলকে রিপ্লেস করে, বড়লাট ওয়াভেলকে চার্চিলের মন্ত্রিসভা আবার তার পরবর্তীকালের যে লেবার মন্ত্রিসভা তারা খারিজ করে দিয়েছিলেন এবং মাউন্টব্যাটেনকে নিযুক্ত করেছিলেন। মাউন্টব্যাটেনের উপর দায়িত্ব ছিল যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারটা ফয়সালা করে ফেলা। কারণ বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশের লেবার দল ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যারা নতুন করে ক্ষমতায় এসেছিল ভারতবর্ষকে তারা স্বাধীনতা দিয়ে দেবে। এখন লর্ড মাউন্টব্যাটেন যখন 1947 সালে ভারতবর্ষে দায়িত্ব নিয়ে আসছেন, ভারতবর্ষের শেষ ব্রিটিশ বড়লাট, তিনিও কিন্তু জানতেন না যে দেশটা শেষ পর্যন্ত তাকে ভাগ করতে হবে। আর 20শে জুন যদি পশ্চিমবঙ্গ দিবস হয়ে থাকে, একই সঙ্গে সেটা পূর্ববঙ্গ দিবস। কারণ 20শে জুনের স্মৃতি কোনো গৌরবের স্মৃতি নয়। 20শে জুন যে খণ্ডিত বাংলা এনেছে, পার্টিশন এনেছে,
তার সঙ্গে লক্ষ লক্ষ মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে, তাদের খুন হওয়া, হিন্দু মুসলিম মহিলা নির্বিশেষে ধর্ষিত হওয়া এবং কোটি কোটি মানুষের উদ্বাস্তু হওয়ার ইতিহাস জড়িয়ে রয়েছে। যারা এই দিনটাকে গৌরবের সঙ্গে উদযাপন করার কথা বলছেন, প্রথম কথা তারা মানবতার বিরুদ্ধে অপরাধী। এবার দ্বিতীয় বিষয়টা, এরপরেও কে বলতে পারেন যে না, শ্যামাপ্রসাদ ছিলেন বলে হিন্দুদের জন্য আলাদা পশ্চিমবঙ্গটা হয়েছে, না হলে আমাদের এই হিন্দুদের মুসলমানদের আধিপত্য মেনে নিয়ে পাকিস্তানে চলে যেতে হতো। মুশকিলটা হচ্ছে এটাই, এই যে সিদ্ধান্তটা হয়েছিল, অর্থাৎ দেশ ভাগ হবে এবং বাংলা ও পাঞ্জাব ভাগ হবে, এর জন্য মূল কৃতিত্ব অথবা মূল মাথা হিসেবে যদি কেউ চিহ্নিত হন, অবশ্যই প্রথম নামটি মোহাম্মদ আলী জিন্নাহর। কারণ আমরা জানি যে মহাত্মা গান্ধীর দৃঢ় অবস্থানের জন্য কংগ্রেস নেতৃত্ব প্রথমে দেশভাগে সম্মত হওয়ার সাহস পাননি। লর্ড মাউন্টব্যাটেন নিজেও বা ব্রিটিশ পার্লামেন্ট, তারাও যে দেশভাগ করে দিতেই হবে এরকম কোনো স্ট্যান্ড পয়েন্টে ছিলেন না। ইতিহাসের যাবতীয় নথি থেকে এটা দেখা যাচ্ছে, মোহাম্মদ আলী জিন্নাহ মূলত একগুঁয়ে জেদের জন্য এই দেশভাগটাকে অনিবার্য করে তুলেছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমনকি ইতিহাসের ব্যাখ্যাকাররা অনেকে এই অবধি বলেছেন, যদিও আমি সেটার সঙ্গে পুরো একমত না, মোহাম্মদ আলী জিন্নাহ বেঁচেছিলেন 1948 সাল পর্যন্ত। দুরারোগ্য ক্ষয় রোগে তিনি আক্রান্ত ছিলেন, তখনকার দিনে টিবির খুব একটা চিকিৎসা ছিল না, এবং জিন্নাহ সেটা জানতেন বলেই আরো বেশি জেদ ধরেছিলেন যে আমি বেঁচে থাকতে থাকতে পাকিস্তানটা হাসিল করতে হবে, না হলে পরে ইতিহাসে আমার কোথাও কোনো নাম নিশানা থাকবে না। আর জিন্নাহ অবশ্যই চেয়েছিলেন গোটা বাংলা না হলেও অন্তত কলকাতা এবং তার সন্নিহিত জেলাগুলো যাতে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, পূর্ব বাংলার অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখানে প্রথম বিরোধিতায় সব থেকে দৃঢ় ছিলেন, সেটা হচ্ছে নেহেরু এবং প্যাটেল। তারা মাউন্টব্যাটেনকে পরিষ্কার জানিয়ে দেন যে আমরা দেশ বিভাগ মেনে নিতে পারি, কিন্তু পাঞ্জাব এবং বাংলাকে বিভক্ত করতে হবে। জিন্নাহ যে পাঞ্জাব এবং বাংলার অন্তর্ভুক্তি চাইছেন পাকিস্তানের সঙ্গে, সেটা বাস্তবে সম্ভব না। মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমে সেটাকে নাকচ করেছিলেন, বলেছিলেন যে পাঞ্জাব এবং বাংলা যদি ভাগ করে পাকিস্তান করতে হয় তাহলে সেটা তো পোকায় কাটা পাকিস্তান, মথ ইটিন পাকিস্তান, এই কথাটা তিনি এক্স্যাক্টলি ব্যবহার করেছিলেন। কিন্তু যখন জিন্নাহকে পরিষ্কারভাবে মাউন্টব্যাটেন জানিয়ে দিলেন আমরা অবশেষে দেশ বিভাগ করতে রাজি আছি, কিন্তু তার সঙ্গে পাঞ্জাব এবং বাংলাকেও ভাগ করতে হবে, না হলে পারে আমরা কোনোভাবেই আপনাদের পাকিস্তান দিতে পারছি না। মোহাম্মদ আলী জিন্নাহ তখন খুব ক্ষুব্ধ কণ্ঠে বলেন যে আপনারা শেষ পর্যন্ত তাহলে আমাকে পোকায় কাটা পাকিস্তানটাই গছাতে চাইছেন। মাউন্টব্যাটেন তাকে বলেছিলেন যে না, আমি তো চাইছি আপনি গোটা অখণ্ড ভারতে থাকুন, আপনাকে পোকায় কাটা পাকিস্তান নিতে তো আমি বলছি না। জিন্নাহ তার উত্তরে বলেন আপনি কেন বুঝতে চাইছেন না যে পাঞ্জাব এবং বাঙালিরা আসলে একটি জাতি, তারপরে তারা হিন্দু বা মুসলমান। মাউন্টব্যাটেন বলেন যে আমরা তো ঠিক সেই একই কথা বলছি, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা আছে, কিন্তু আসলে তো ভারতীয়রা একটা জাতি, আপনি অখণ্ড ভারত মেনে নিন, তাহলেই লাটা চুকে যায়। মোহাম্মদ আলী জিন্নাহ তখন উপায়ন্তর না দেখে তার কথা মতো ওই পোকায় কাটা পাকিস্তান নিতে রাজি হন, অর্থাৎ বাংলা এবং পাঞ্জাব তার বিভক্তি মেনে নেন। এবং এখানে যেমন পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা বিভাজন ঘটে, একই সঙ্গে পাঞ্জাবেও পশ্চিম পাকিস্তান, পাঞ্জাব এবং পূর্ব পাঞ্জাবে বিভাজন ঘটে। পাঞ্জাবের একটা অংশ আপনারা জানেন পাকিস্তানে গিয়েছে, একটা অংশ ভারতবর্ষের মধ্যে এসেছে।
এখন যারা এইটা উদ্ভাবন হয়ে বলছেন যে শ্যামাপ্রসাদ না থাকলে বাংলার বিভাজনটা হতো না, আমাদের হিন্দু বাঙালিদের জন্য কোনো প্রভিশন থাকতো না, আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে পাকিস্তানের মধ্যে ঢুকে যেতাম, তাদের হয় তারা জেনে শুনে ইতিহাসটা বিকৃত করেন, আর বাকিরা এই প্রচারের গড্ডলিকা প্রবাহে গা ভাসান। পাঞ্জাবে কোনো শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন না, তাহলে পাঞ্জাবটা পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাবে ভাগ হলো কেন? তার কারণ হচ্ছে এটা যে নেহেরু এবং প্যাটেলের দৃঢ় অবস্থান ছিল। গান্ধীজি দেশ বিভাগের বিরোধিতা সত্ত্বেও তারা শেষ পর্যন্ত বাস্তব অবস্থা বিবেচনা করে এটা মেনে নিয়েছিলেন। মনে রাখবেন যে কোথাও সামগ্রিকভাবে কোনো গণভোট হয়নি যে দেশ ভাগ হবে কি হবে না, অর্থাৎ আমার আপনার মতো সাধারণ মানুষের মতামত কোথাও কোনো প্রতিফলিত হয়নি। এটা কেবলমাত্র নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছিল, আর সীমান্তবর্তী কিছু কিছু পকেটে গণভোট হয়েছিল যে তারা পাকিস্তানে যাবে অথবা ভারতবর্ষের সঙ্গে থাকবে। এটা কোনো সাধারণ গণভোট ছিল না। এখন কেউ কেউ বলেন এই যে পশ্চিমবঙ্গে প্রাদেশিক আইনসভায় ভোটাভুটি হয়েছিল এবং সেখানে 58-21 ভোটে বাংলা ভাগ এবং আমাদের এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, যেটা নিয়ে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি অনুগামীরা বলছেন। তো জানবেন যে সেই আইনসভার যারা সদস্য তারাও 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী ব্রিটিশদের আইনে নির্বাচিত, এবং সেটাও কোনো অবাধ সার্বজনীন ভোটাধিকার। আজকে যেমন ভারতবর্ষে প্রত্যেক নাগরিকের ভোট আছে, প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের, তার ভিত্তিতে কিন্তু সেটা গঠিত হয়নি। নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে কিছু নাগরিক যারা মূলত উচ্চকোটির, তাদের ভোটাধিকারের ভিত্তিতে ওই প্রাদেশিক আইনসভা গঠিত হয়েছিল। এবার আমি আসছি যেটা আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই প্রায় মুখস্থ করে ফেলেছেন। এই যে পশ্চিমবঙ্গ প্রাদেশিক আইনসভায় ভোটাভুটি নিয়ে 20শে জুন পালন করার কথা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ আইন, এই পশ্চিমবঙ্গের জন্মদিন, এবং যার জনক হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দাবি করা হচ্ছে। এখন সেখানে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করবার সিদ্ধান্তের পক্ষে ভোট ছিল 58টা। মুশকিল হচ্ছে 58টার মধ্যে 54টা ভোট ছিল কংগ্রেসের, 2টি ভোট ছিল বামপন্থীদের। তারা প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন জ্যোতিবাবু সমেত। জ্যোতিবাবু তখন রেলওয়ে কেন্দ্র থেকে জিততেন, আমার যতদূর মনে আছে। আর একটি মাত্র ভোট সবেদন নীলমণি, সেটা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির তৎকালীন দল হিন্দু মহাসভার। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে জিতেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই সংরক্ষিত কেন্দ্র থেকে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে 58টা ভোটের মধ্যে একটি ভোট শ্যামাপ্রসাদের, এবং তিনি দাবি করছেন বা তার অনুগামীরা দাবি করছেন তারা পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়েছে। কারণ ব্যাপারটা এরকম হলো, আমাদের বর্তমান বিধানসভায় সিপিআইএম এর একটি ভোট বিধানসভা, ডোমকল থেকে জিতেছেন রানা। বাজেট পেশে ভোটাভুটি হলো, দেখা গেল যে শুভেন্দু অধিকারীর বিজেপি, ঋতব্রতর তৃণমূল, সবাই মিলে বাজেটের পক্ষে ভোট দিল। সিপিআইএম এর রানাও বললেন যে এই বাজেট ভারী চমৎকার, আমিও এর পক্ষে আমার একটি ভোট দিচ্ছি। তারপরে যদি সিপিআইএম দল এখন দাবি করে যে আমরা পশ্চিমবঙ্গে বাজেট পাস করিয়ে দিলাম এবং এই জন্য ডোমকল দিবস পালন করা হোক, ব্যাপারটা তো সেরকম জায়গায় চলে গেল। এরপরে আর একটা বিষয় থাকে যে না, সংসদে একটা আসন আছে বা বিধানসভা বা আইনসভায় একটা আসন আছে, তার বাইরেও কিন্তু একটা রাজনৈতিক প্রভাব থাকতে পারে। এখন দেখুন, রাজনৈতিক প্রভাব যদি সত্যি থেকে থাকতো তাহলে তো বহু আসনে হিন্দু মহাসভা জেতার কথা বা জনসংঘের জেতার কথা। শ্যামাপ্রসাদ মুখার্জি গান্ধী হত্যার পর হিন্দু জাতীয়তাবাদের বিপক্ষে ব্যাকলাস দেখে, কারণ গান্ধী হত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন তার আরএসএস এর সদস্য ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি হিন্দু মহাসভার নাম বদলে
ভারতীয় জনসংঘ পার্টি তৈরি করে ফেলেন। হিন্দু মহাসভার একটা ফ্র্যাকশন অবশ্য সেটা মেনে নেননি, তারা আজও হিন্দু মহাসভা দলটা ক্যারি করছে। কিন্তু তারা পশ্চিমবঙ্গের আইনসভায় মাত্র 9টা আসন পেয়েছিলেন 1951 সাধারণ সভা নির্বাচনে, আর তারপরে তারা শূন্য ছিলেন এবং শূন্য দশকের পর দশক শূন্যই চলে গেছিলেন। এখন এই যারা বলছেন যে না আইনসভায় আমরা এক ছিলাম, ঠিক কথা, কিন্তু ওই উপনিষদের মন্ত্রের মতো একো হং বহুশ্যাম, আমরা আসলে অনেকে ছিলাম। তো এই আসলে অনেকে ছিলাম যারা বলছেন, তারা দেশ বিভাগের এই দুর্দশা, বিশেষ করে এই বাংলায় যখন ওপার বাংলায় সব মুসলমানদের তারা খেয়ে দলে দলে হিন্দুরা এখানে পালিয়ে এসেছেন এবং টানা প্রচার চলেছেন, তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনসংঘ বা হিন্দু মহাসভা শূন্যে বিলীন হয়ে গেল কেন? অর্থাৎ তাদের রাজনৈতিক প্রভাবের গল্পটাও অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা, পরবর্তীকালে একটার পর একটা সাধারণ নির্বাচনে তাদের শূন্য শূন্য এবং শূন্য, যেটা প্রায় নাগার্জুনের শূন্যবাদকেও হার বানাবে, তার থেকে এটা পরিষ্কার প্রমাণিত হচ্ছে। আর আমি এর পরের আরেকটা আলোচনাতে ঢুকবো। তাহলে 20শে জুন যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ভাগ করবার সিদ্ধান্ত হয়েছিল, যে সিদ্ধান্ত বহু আগে মাউন্টব্যাটেন কংগ্রেস এবং মুসলিম লীগের সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করে ফেলেছিলেন, তার জন্য র্যাডক্লিফের ওয়েদার দেওয়ার ব্যবস্থাও পাকা হয়ে গেছিল। সেখানে 20শে জুন যে সিলমোহর পড়েছিল, সেটা কি কোনো উৎসবের দিন, আত্মগরিমার দিন, অথবা বিপর্যয়ের দিন? ইতিহাস সাক্ষী আছে যে এই দেশ বিভাগ, যে দেশ বিভাগের সঙ্গে সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়নি, বাঙালির জীবনে অন্তত প্রবল ট্র্যাজেডি ডেকে এনেছিল। চার্চিল পরবর্তীকালে লর্ড মাউন্টব্যাটেনকে বলেন যে তোমার জন্য এই বাংলায় 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে দাঙ্গায় দেশ বিভাগ করতে গিয়ে। সুতরাং সেই ট্র্যাজেডিটা আজকে আমরা গ্লোরিফাই করব কিনা? কি বলা হচ্ছে? বলা হচ্ছে এটা যে মুসলমানদের সঙ্গে একত্রে থাকা সম্ভব ছিল না। এখন এই জায়গাটাতে আমার দ্বিতীয় বক্তব্য, এতক্ষণ আমি যেটা বললাম সেটা ইতিহাসের তথ্য এবং নথি নির্ভর। আমি এখন যেটা বলবো সেটাতে আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমার চ্যানেলে অনেকে জাতীয়তাবাদী হিন্দুবাদীরা দেখেন, সেটা তাদের মন্তব্য থেকে আমি বুঝতে পারি। আমরা সবার মতামতকেই মন দিয়ে বোঝার চেষ্টা করি, সম্মান করি। যারা গালিগালাজ করছেন সেটা তারা তাদের নিজের স্বভাবের পরিচয় দিচ্ছেন, সেটা নিয়ে আমার কিছু আলাদা করে বলবার নেই। আমি তাদেরকেও বলবো যে ইতিহাসের কারাগারে বন্দী না হয়ে থাকে একটু খোলা মনে চিন্তা করবার চেষ্টা করুন। একথা সত্যি যে হিন্দু এবং মুসলমান আমাদের দেশে, লক্ষণ সেন বাংলায় যখন পরাজিত হয়েছেন, বখতিয়ার খিলজিরা জবে থেকে মুসলিম শাসন কায়েম করেছিল, তারপরে হিন্দু এবং মুসলিমরা শতকের পর শতক পাশাপাশি থেকেছেন। দাঙ্গা মারপিট হয়নি এটা বললে ইতিহাসের অপলাপ হবে, কিন্তু সেগুলো সামগ্রিক সামূহিক যাপনের মধ্যে বিচ্যুতি। যতদিন না পর্যন্ত উপরতলার হিন্দু এবং মুসলমান নির্বিশেষের উপরতলার উচ্চকোটির গোষ্ঠী ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন ব্রিটিশদের ফেলে যাওয়া জুতোয় পা গলিয়ে, ততদিন পর্যন্ত এই দুটো সম্প্রদায়ের মধ্যে মানসিকতা, পারস্পরিক বিদ্বেষ এত তুঙ্গে ওঠেনি। আমাদের এখানে হিন্দু মুসলমান পাশাপাশি থেকেছে। 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম দেশ জুড়ে, সেখানে একই সঙ্গে মিরাট থেকে যখন সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে দিল্লিতে ঢুকছে, আমরা কি দেখেছি? একই সঙ্গে স্লোগান উঠছে হর হর মহাদেব এবং আল্লাহু আকবার।
হিন্দু মুসলমান নির্বিশেষে দ্বিতীয় বাহাদুর শাহকে নিয়ে এসে তারা 22টা সুরের স্বাধীন বাদশাহ ঘোষণা করে দিচ্ছে। সেখানে তারা কিন্তু প্রশ্ন করেনি যে কে হিন্দু কে মুসলমান। সেদিনকে কিন্তু হিন্দু সিপাহীরা প্রশ্ন করেনি যে দ্বিতীয় বাহাদুর শাহ ধর্মে মুসলমান, তাকে আমরা এই স্বাধীন নতুন ভারতবর্ষের যে বাদশাহ হিসেবে ঘোষণা করব কেন। পরবর্তীকালে শঙ্কিত ব্রিটিশ তারা যখন কোম্পানির রাজত্বের অবসান ঘটিয়ে সরাসরি ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছে, একই সঙ্গে তারা বুঝেছে যে যদি হিন্দু মুসলমান একসঙ্গে এইভাবে লড়াই চালাতে শুরু করে তাহলে পার্লামেন্টের অধীনে এনেও ভারতবর্ষ নামক গোটা সোনার খনিটাকে আর দখলে রাখা যাবে না। ফলে ব্রিটিশরা যে ফুট ডালো আর রাজ করো, ডিভাইড অ্যান্ড রুল, তৃণমূল স্তর পর্যন্ত নামাতে শুরু করেন, সেটার ইতিহাস আপনারা পাঠ্য বইতে পাবেন। আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে যাব না। কিন্তু তাহলে কি এমন ঘটেছিল যে স্বাধীনতার ঠিক আগের দশকগুলোতে 1.5 দশক জুড়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্পর্কটা এত পারস্পরিক অবিশ্বাসের তৈরি হয়ে গেল? এটার বিভিন্ন দিক আছে, কিন্তু একটা সত্যি কথা ইতিহাসের পিছনে ফিরে তাকানো দরকার, যে উচ্চ বর্ণের হিন্দুরা তারা কিন্তু এই মুসলিম লীগের যে জাতিসত্তার উল্টো দিকে অবস্থান নিয়েছিল এবং তারা ফ্যানাটিক্যালি প্রচার করেছিল যে যদি মুসলমানদের হাতে ভোটাভুটির ভিত্তিতে শাসন ক্ষমতা অবিভক্ত বঙ্গে চলে যায়, সেটা পাকিস্তানে থাকুক, সেটা ভারতবর্ষে থাকুক, অথবা স্বতন্ত্র কোনো স্বাধীন বঙ্গ রাষ্ট্রের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে থাকুক, তাহলে মুসলমানদের হাতে ক্ষমতা চলে যাবে এবং হিন্দুদের সর্বনাশ হয়ে যাবে। মুশকিল হচ্ছে যে এর একটা ইতিহাসে অতীত আছে। আমাদের এখানে যারা মুসলমান তারা হিন্দুদের ব্লাড ব্রাদার 90% থেকে 99%। মধ্যপ্রাচ্য থেকে, ইরান থেকে আঙুলে গোনা কয়েকজন ফর্সা সৈয়দ মুসলমান রয়েছেন, বাকিরা সব হচ্ছে আমাদের ভারতবর্ষের কনভার্টেড হিন্দু। আপনি যদি আপনার প্রতিবেশী যে মুসলমানরা আছেন তাদের কয়েক পুরুষ আগে নাম জিজ্ঞেস করতে শুরু করেন, তারা যদি বলতে পারেন দেখবেন সব আপনি হিন্দু নাম পাচ্ছেন। বাস্তব ঘটনা হচ্ছে যে এখানকার নিম্নবর্ণের হিন্দু জনতা যারা উচ্চবর্ণের নিষ্পেষণে নিপীড়িত ছিল, তারাই দলে দলে ইসলামকে এমব্রেস করেছিল। একটা স্বাধীনতার সৌম্য ইত্যাদি ইত্যাদির বিভিন্ন বাণী ইসলামের গাজীরা তখন প্রচার করছিলেন সেই সুবাদে। আপনারা যারা হিন্দুত্ববাদী তাদের মনে হতে পারে এটা কোন ওই আপনাদের পরিভাষায় শেকু মাকুদের ইতিহাস আমরা বলছি। আমি শেকু মাকুদের কাউকে রেফার করছি না। আপনারা হিন্দুত্ববাদের যিনি আইকন স্বামী বিবেকানন্দ, তার রচনাবলী পড়বেন। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের এখানে এত দলে দলে লোক মুসলমান হয়ে যাওয়ার মূল কারণ হিন্দু ধর্মের বর্ণ নিপীড়ন। আর যার কথা আমি শুরুতে বলছিলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের জনক এবং একই সঙ্গে যিনি পশ্চিমবঙ্গেরও জনক হিসেবে দাবি করতে পারেন, কারণ তার জেদের জন্যই মূলত দেশভাগ হয়েছিল, যে জেদের কাছে নেহরু এবং প্যাটেলরা ক্ষমতার আকাঙ্ক্ষায় আত্মসমর্পণ করেছিলেন গান্ধীর আপত্তি সত্ত্বেও। সেই মোহাম্মদ আলী জিন্নাহর বাবা এবং ঠাকুরদারাও ছিলেন কট্টর হিন্দু। তারাও বর্ণ নিপীড়নের শিকার হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ এবং তার বাবা মুসলিমকে এমব্রেস করেছিলেন। সুতরাং এখানে একটা শ্রেণীগত ব্যাপার ছিল যেটা ধর্মের পরিচয়ে ওভারল্যাপ করে গেছে। নিম্নবর্ণের মানুষ, পরিশ্রমী মানুষ, যাদের অধিকাংশ কৃষিজীবী, যাদের অধিকাংশ বিভিন্ন কারিগর শ্রেণীর মধ্যে পড়ে, তারা ইসলামকে এমব্রেস করেছিল। এবং যারা এখানে ভূস্বামী ছিলেন, এমনকি নবাবী বা সুলতানি আমলেও যারা মূল রাজস্বের স্ট্রাকচারটা ধরে রেখেছিলেন, তারা ছিলেন হিন্দু। আমরা এই যে ক্লাস ডাইমেনশনটা, শ্রেণীর যে দিকটা,
এটা অস্বীকার করে যায়। এবং আমি এবার মূল প্রসঙ্গে আসি। আসলে ঘটনা ঘটেছে, বাঙালি মধ্যবিত্ত উচ্চবর্ণ বিত্তশালী হিন্দু মুসলমানদের সম্পর্কে বা মুসলিম শাসকদের সঙ্গে নতুন আইনসভার আঙ্গিকে আরো বেশি সন্দিহান হয়ে গেলেন। তার কারণ হচ্ছে, আপনাদের মনে থাকবে যে এই ডামাডোলগুলো শুরু হওয়ার আগে ফজলুল হক তার কৃষক প্রজা পার্টির নেতৃত্বে দীর্ঘদিন মন্ত্রিসভা চালিয়েছিলেন। যে ফজলুল হকের মন্ত্রিসভায় এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জিও যোগ দিয়েছিলেন এবং অর্থমন্ত্রী হয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে, ফজলুল হক তিনি 1938 সালে একটা আইন আনলেন যে কৃষক প্রজাদের কিছুটা রিলিফ দেওয়ার জন্য। তাতে যেটা হলো যে কৃষক প্রজাদের ইচ্ছেমতো জমি থেকে উচ্ছেদ করা, তাদের খাজনা বাড়ানো, বকেয়া থেকে যাওয়া যে খাজনার উপর চক্রবৃদ্ধি ঋণ সেটা 12.5% থেকে কমিয়ে জাস্ট হাফ করে দেয়া, এবং একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা যে ইচ্ছেমতো প্রজাদের জমি থেকে উচ্ছেদ করা যাবে না। যে প্রোটেকশন বহু পরে 1978 সালে অপারেশন বর্গায় বামপন্থ সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের পুরোপুরি দিতে পেরেছে। সেটা ফজলুল হক সাহেব 1938 সালে চেষ্টা করেছিলেন, 50 বছর আগে। মুশকিল যেটা হলো যে এই যারা জমিদার শ্রেণী, যাদের স্বার্থে সব থেকে বেশি আঘাত লাগলো, এদের মধ্যে শতকরা 80 থেকে 85% ছিলেন হিন্দু সম্ভ্রান্ত পরিবার, এবং একই সঙ্গে তারাই হিন্দু বুদ্ধিজীবী, কাগজের মালিক, পরিচিত মুখ। তার মধ্যে আমাদের সমস্ত রতি মহারিকা যা আছেন, নবজাগরণের বংশধররাও আছেন, প্রত্যেকে তাদের মধ্যে ছিলেন। তাদের মধ্যে তখন এই মুসলিম শাসন, সেটা যদি পপুলার ম্যান্ডেটের উপরেও হয়ে থাকে, ভোটে জিতেও এসে থাকে, তার সম্পর্কে একটা বিরোধিতা তৈরি হলো। তারা মনে করলেন এরা আমাদের শ্রেণী স্বার্থের উল্টো দিকে চলে যাচ্ছে, এবং বাস্তব ঘটনা হচ্ছে এটা যে মুসলিম শ্রমজীবী জনতার সঙ্গে যারা উচ্চকোটির ভদ্রবিত্ত হিন্দু, যারা বাঙালি হিন্দু মানসিকতার মুখ, যাদের বক্তব্য তখনকার দিনে আনন্দবাজার অমৃতবাজার ক্যারি করছে, যুগান্তর ক্যারি করছে, তারা একটা মুসলমান বিরোধী অবস্থানে চলে গেলেন। অ্যাপারেন্টলি দেখলে এটা একটা সাম্প্রদায়িক সেট, কিন্তু এর মূলে হচ্ছে অর্থনৈতিক সংঘাত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে বিষয়টা, হিন্দু এবং মুসলমানরা একসঙ্গে থাকতে পারবে না, এটা দ্বিজাতি তত্ত্বের মোহাম্মদ আলী জিন্নাহ যেরকম প্রপাগেট করেছেন, একই সঙ্গে আমাদের উচ্চকোটি হিন্দুত্ববাদীরাও এটা প্রপাগেট করতে শুরু করেন, যারই সব থেকে আগ্রাসী মুখ হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি উঠে এসেছিলেন। তার সঙ্গে বৃহত্তর জনতার স্বার্থের যে কোনো সম্পর্ক নেই তার প্রমাণ হচ্ছে সেই সময় নিম্নবর্গের অবিসংবাদী নেতা যোগেন মন্ডল, তিনি তার অনুগামীদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা পাকিস্তানে চলে যাব, সেটাও ভালো, কিন্তু এখানে উচ্চবর্ণের সঙ্গে আমরা থাকতে পারবো না। এবং যোগেন মন্ডল পরবর্তীকালে পাকিস্তানের কেন্দ্রীয় মূর্তিটিও হয়েছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে, দেশ একবার ভাগ হয়ে গেলে একটা মানসিক বিচ্ছেদ হয়ে যায়। আমাদের এখানে খুব কমন লজিক, দেশ যখন ভাগ হয়ে গেছে ওরা ওদের দেশে চলে যাক। তেমনি একইভাবে আরো জোরের সঙ্গে এই কথাটা বলবার জন্য বাংলাদেশেও প্রচুর লোক আছেন, আগেকার পূর্ব পাকিস্তান, এখনকার স্বাধীন বাংলাদেশ। আপনারা জানেন যে সীমান্ত বরাবর সমস্ত আসনগুলো জামাত জিতেছে, যদিও সেখানে কট্টর মৌলবাদী জামাত এইবারের নির্বাচনে অন্তত পরাজিত হয়েছে, কিন্তু তাতে ওখানকার যে কয়েক কোটি হিন্দু রয়েছেন বাংলাদেশে, তাদের নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। যেভাবে আমাদের এখানে বিজেপি জেতার পর সংখ্যালঘুরা বিপন্নতার মধ্যে রয়েছে। কিন্তু আমি এই যোগেন মন্ডলের উদাহরণটা দিচ্ছি এই কারণে যে জাতি বর্ণ নিপীড়ন যে ক্লাস শ্রেণীবৈরিতা তৈরি করেছিল, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যোগেন মন্ডলের অনুগামীরা, তারা হিন্দু কোট আনকোট হওয়া সত্ত্বেও কেবলমাত্র উচ্চবর্ণদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের বিরোধিতায় পূর্ব পাকিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আমি আবারও বলছি যে যারা এই শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের বিভাজন, দেশ বিভাগ সবকিছুকে গৌরবান্বিত করছেন, আমি বারবার বলবো যে ইতিহাসের কারাগারে বন্দী হয়ে থাকবেন না, খোলা চোখে বিষয়টা ভাববার চেষ্টা করুন। এবং আমি শেষ কথা ভাবতে বলবো, যারা বিশেষ করে এই বিপর্যয়ের দিন, ট্র্যাজেডির দিন, লক্ষ লক্ষ মানুষ খুন এবং দেশান্তরী হওয়ার কালপর্বের সূচনা হওয়ার দিনটাকে মহান বানানোর চেষ্টা করছেন, আপনারা তো আপনাদের কাঙ্ক্ষিত হোমল্যান্ড পশ্চিমবঙ্গ এনেছেন, কিন্তু লক্ষ লক্ষ সাধারণ মানুষ, কোটি কোটি সাধারণ মানুষ এই বিপর্যয়কারী পার্টিশন দেওয়ার পরও আজকে কোন সোনার বাংলায় বাস করছে? আজকে তাদের ন্যূনতম যে বেঁচে থাকবার মতো উপকরণগুলো পাওয়ার কথা, সেগুলো কি তারা পাচ্ছেন, অথবা সেটা জোগাড় করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে? যদি দ্বিতীয় বিকল্পটা সত্যি হয়, অর্থাৎ মাথার উপর ছাদ, পেটে ন্যূনতম খাদ্য, বেঁচে থাকবা লড়াই চালানোর মতো ন্যূনতম শিক্ষা, এটা জোগাড় করতে যদি আজও নাভিশ্বাস ওঠে আপনাদের পশ্চিমবঙ্গের হোমল্যান্ড পাওয়ার 75 বছর বাদেও, তাহলে এটা বুঝতে হবে যে কেবলমাত্র হিন্দুদের হোমল্যান্ড করে চেঁচিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান হতে পারে না। তার সমস্যার সমাধান অন্য কোথাও, অন্য কোনো রাজনীতির মধ্যে থেকে গিয়েছে। সুতরাং ইতিহাসের কালপর্বে এটা বিচার করলে দেখা যাবে, প্রথম কথা হচ্ছে যে এই পোকায় কাটা পাকিস্তান মেনে নিতে রাজি হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম paved the way for the creation of a land of peace called West Bengal, যেটার জন্য আমাদের ব্রিটিশ পার্লামেন্টে যে স্বাধীনতার আইন পাস হয়েছিল তার 3য় অনুচ্ছেদে বলা হয় যে 1947 সালের 15ই আগস্ট থেকে ভারতবর্ষ নামক ভূখণ্ডে 1935 সালের আইন অনুযায়ী যে অবিভক্ত বঙ্গপ্রদেশ তৈরি করা হয়েছিল তার পশ্চিমের খণ্ডমাংশ, যেটা 1/3 অফ দ্য আনডিভাইডেড বেঙ্গল, সেটা নিয়ে পশ্চিমবঙ্গ নামক একটি আলাদা রাজ্য হবে এবং অবিভক্ত বঙ্গ উইল সিজ টু এক্সিস্ট। তো এইটা তৈরি হয়েছিল মূলত মোহাম্মদ আলী জিন্নাহর জেদের জন্য, আর এটা তৈরি হয়েছিল আমাদের নেহেরু এবং প্যাটেল, তিনি কোনোভাবেই লর্ড মাউন্টব্যাটেনকে কোনোভাবেই বাজ করতে রাজি হননি যে পাঞ্জাব এবং বাংলা এটা হিন্দুদের জন্য আলাদা করে থাকার জায়গা দিতে হবে, সংখ্যাধিক্য যার যেখানে আছে তার ভিত্তিতে, এবং যে কারণে কিছু সীমান্ত এলাকায় গণভোট। আর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে দু একবার ডাক পেয়েছিলেন আলোচনা, এটা ঠিক কথা, কিন্তু আমার নিজের ধারণা যে জনসংঘের মাফ করবেন হিন্দু মহাসভার গণভিত্তি ঠিক তখন কতটা ছিল সেটা আপনাদের কাছে আমি আগেই নথি এবং পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ব্রিটিশদের অনুগত হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন, ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে না চাওয়ার অপরাধে ধরিত্রী এবং উমাপদ বিদ্যাসাগর কলেজের এই দুজনকে তিনি বেত্রাঘাত করে কলেজ থেকে বহিষ্কার করেছিলেন, তার প্রতিবাদে গোটা বাংলা জুড়ে ধর্মঘট হয়েছিল, এসবই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। আইটি সেল যতই সক্রিয় থাকুক এই ইতিহাসকে আর মুছে ফেলা যাবে না। সুতরাং আমার ধারণা যে সেই আনুগত্যের পুরস্কার হিসেবেও ব্রিটিশরা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ওই নেহেরু প্যাটেলের সঙ্গে পরপর আলোচনার মাঝখানে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে দু একবার আলোচনা করেছিলেন যে তাদের হিন্দু মহাসভার কি বক্তব্য এটা জানবার জন্য, যেভাবে বামপন্থীদের বক্তব্য তারা শুনেছিলেন। সুতরাং এইটা পরিষ্কার, 20শে জুন কোনো গৌরবের দিন নয়, উদযাপনের দিন নয়, সেটা কোটি কোটি বাঙালির বিষণ্ণতার দিন, বিপর্যয়ের দিনের সূচনার কেন্দ্রবিন্দু।
আর দ্বিতীয়ত দেশ বিভাগ এইটার কৃতিত্ব বা একটা অংশ খণ্ডিত করে ভারতবর্ষের মধ্যে ধরে রাখা পাঞ্জাব এবং বাংলায় এর সূচনা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। যদিও তার মূল দাবি ছিল পাঞ্জাব এবং বাংলা গোটাটাই পাকিস্তানে চায়, কিন্তু তিনিও রাজনৈতিক কৌশলে একটা জায়গায় এসে বুঝেছিলেন যে লর্ড মাউন্টব্যাটেন বা ব্রিটিশ পার্লামেন্ট তাকে এই পুরো গিফট দেবেন না, ফলে তিনি খণ্ডিত পাঞ্জাব খণ্ডিত বাংলা মেনে নিয়েছিলেন। সুতরাং এর কৃতিত্ব হোক আর অকৃতিত্ব হোক, তার প্রধান দায়ভাগ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আর তার সঙ্গে পাঞ্জাব এবং বাংলাকে বিভক্ত না করলে আমরা দেশ বিভাগ মানব না, এই স্ট্যান্ড শেষ পর্যন্ত আঁকড়ে থাকার জন্য অবশ্যই কৃতিত্বের বাকি অংশের মেজরিটি যায় হচ্ছে নেহরু এবং প্যাটেলের দিকে। সুতরাং যারা আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আচমকা পশ্চিমবঙ্গের জনক বলে বড় বড় ফ্লেক্স চেপিয়ে গোটা রাজ্য মুড়ে দিয়েছেন, তারা আর যাই করুন একটা কথা মনে করবেন, রাখবেন, আব্রাহাম লিঙ্কনের একটা অমোঘ উক্তি, বেশ কিছু লোককে অল্প কিছুদিন বোকা বানানো যায়, অল্প কিছু লোককে বেশ কিছুদিন বোকা বানানো যায়, কিন্তু সমস্ত লোককে বরাবরের জন্য বোকা বানানো যায় না। TheNewsCounter.si এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আর আপনারা ইচ্ছে করলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই ইউটিউব চ্যানেল TheNewsCounter.s সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।